দর্শক, কোটা সংস্কার এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের এই মুহূর্তে আলোচনায় যুক্ত হচ্ছেন, অনলাইনে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান জনাব মিসবাহুর রহমান চৌধুরী। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। জনাব মিসবাহুর রহমান, আমরা কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু কথা শোনাচ্ছিলাম সবার উদ্দেশ্যে, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা প্রকাশ করা হয়েছে 147 জন এই সহিংসতায় নিহত হয়েছে এবং নতুন আরেকটি তালিকা প্রকাশ করার কথা চলছে। সব মিলিয়ে যে পরিস্থিতি আমরা দেখছি, যে এতজন মানুষ এই যে নিহত হলো এই সহিংসতায়, আর কি কোনো বিকল্প পথ ছিল এই নিহত মানুষগুলোকে আমরা এতগুলো নিহত মানুষ দেখতে না পারতাম, এমন কোনো উপায় কি ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। 24 এর দর্শক শ্রোতা, আপনি এবং স্টুডিওতে যারা আছেন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা আসলে আমি শুনিনি, আপনার থেকেই শুনলাম। উনি 147 জনের তালিকা প্রকাশ করেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা এতগুলা মানুষের মৃত্যু, এটা কখনো কামনা ছিল না, কিন্তু দেশে কি ঘটে গেল, আমরা কি দেখলাম, এটা তো মানে সেই 71 সালের পুনরাবৃত্তি ঘটলো এরকমই মনে হলো। ছাত্ররা কোটার সংস্কারের দাবিতে তারা আন্দোলন করেছে, যদিও এখানে সরকারের উচিত ছিল আরো আগেই তাদের সাথে কথা বলা, আলোচনা করা। আলোচনাটা একটু বিলম্ব হয়েছে, এটা ঠিক, কিন্তু তাদের দাবিও মেনে নেওয়া হয়েছে। বারবার বলা হয়েছে যে দেখেন আপনি, দেশের সর্বোচ্চ আদালত যে তারিখ দিল শুনানি, এই তারিখকে দ্রুত সামনে নিয়ে আসা হলো, শুনানি হলো এবং খুব যুক্তিসঙ্গত একটা রায়ও হলো। কিন্তু যারা মৃত্যুবরণ করেছে, এখানে পুলিশের গুলিতে কয়জন, বিজেপির গুলিতে কয়জন এবং সাধারণ অন্যান্য সন্ত্রাসীদের গুলিতে কয়জন বা আক্রমণে কয়জন মৃত্যুবরণ করেছে, এখন পর্যন্ত এইটার পুরা তালিকা আমরা জানি না, আমরা পাইও নাই। আমরা এইটা দেখেছি যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, যেমন আমি আপনাকে একটা কথা বলতে পারি যে 4:30টার সময় বিকালে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করলেন চীন সফরকে কেন্দ্র করে। একই দিন ছাত্ররা মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি দিল, ফেরত আসলো। একটা সুন্দর আন্দোলন তারা নিয়ম অনুসারেই করলো। কিন্তু হঠাৎ করে দেখা গেল রাত্রে 12টার সময় প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে রোকেয়া হল থেকে কিছু ছাত্রী বাইর হয়ে আসলেন এবং খুব প্রকাশ্যে তুই রাজাকার, আমি রাজাকার, এরকম একটা স্লোগান তারা দেওয়া শুরু করলেন। যদিও তারা এটা পরে সংশোধন করে নিয়েছেন, অনেকেই বলছেন যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এরপর এখানে অনেক ছাত্ররা আসলো। এই ছাত্ররা আসার পরে ছাত্র আন্দোলন যখন চলছিল, তখন দেখা গেল ঘাপটি মারা কিছু লোক, যারা এই দেশটাকে সেই স্বাধীনতার সময় থেকে তারা চায় না। তারা এই দেশের অকল্যাণ চায়, সন্ত্রাস চায়, সংঘাত চায়, অশান্তি চায়, বিশেষ করে বঙ্গবন্ধু এবং তার কন্যার বিনাশ চায়। এটা আমরা দেখেছি। এই ছাত্র আন্দোলনের ভিতরে এই অনুপ্রবেশকারীরা ঢুকে গেল এবং আশ্চর্যজনক হলেও সত্য যে দেশের মেট্রো রেল নিয়ে আমরা যখন গৌরব করা শুরু করলাম, আমাদের মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসলো, যানজট অনেকটা কমে গেল। সেই মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হলো, এলিভেটর এক্সপ্রেসের টোলস গুলা পুড়িয়ে দেওয়া হলো, ফ্লাইওভার গুলা পুরানোর পরিকল্পনা করা হলো এবং পুরানো হলো, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হলো। এইটা তো এমন নৈরাজ্য বাংলাদেশ এর আগে দেখেছে করে স্বাধীনতার পরে।
আমার মনে হয় না। জনাব তারপরও মিসবাহুর রহমান, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই যে অবশ্যই দেশের সম্পদ নষ্ট করা কারোরই কাম্য নয়, দেশের সম্পদ নষ্ট হোক সেটা কেউই চায় না, কিন্তু যে জীবনগুলো চলে গেল সেটি তো আসলে ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু সম্পদের যে ক্ষতি হয়েছে সেটি হয়তো আমরা ঠিক করতে পারবো। তো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা কথা বলেছেন যে কোটা আন্দোলন ঘিরে যে উদ্ভূত পরিস্থিতি, সেটিতে যদি কারফিউ দেয়া না হতো তাহলে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হতো। এ ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? আপনি তো নিজে সাংবাদিক, আপনি কি মনে করেন যে যদি কারফিউ জারি না করা হতো তৈরি কি সামাল দেওয়া সম্ভব ছিল? আমি আপনাকে প্রশ্ন করছি, সাংবাদিকদেরও তো হত্যা করা হলো, এবং এখানে সাংবাদিক একজন মহিলার উপর কিরকম নির্যাতন করা হলো আপনি দেখেছেন। রাত মানুষ নিজের বাড়িতে থাকতে পারবে কিনা, বিশেষ করে এই সরকারকে যারা সমর্থন করেন, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি করা হলো। এর থেকে তো আরো কম ঘটনায় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শহরে সন্ধান জারি করা হয়, কারফিউ জারি করা হয়। কারফিউর কারণে তো কেউ মৃত্যুবরণ করে নাই, বরঞ্চ মৃত্যুকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আপনি এটা এটা খেয়াল করে দেখেন। কিন্তু আমি এখন যেটা আপনার মাধ্যমে বলতে চাই আমার ছাত্র বন্ধুদেরকে, তারা আমাদের সন্তানের মতো, তারা যে আন্দোলন করেছে এই আন্দোলন ছিল যৌক্তিক, তাদের আন্দোলনে আমাদের সবাই সমর্থন ছিল। এমনকি আমি সরকারের অনেক মন্ত্রীর সাথে কথা বলেছি, দায়িত্বশীল ব্যক্তির সাথে কথা বলেছি, তারা সবাই বলছেন যে না, তাদের আন্দোলনের যুক্তি আছে। এত বড় খুঁটা রেখে দিয়ে মেধাবী ছাত্রদের জন্য কি করা যাবে। এখন তো তারা যৌক্তিক আন্দোলনকে ঘিরে এত দূরে কেন আসলো এই ঘটনাগুলো, সহিংসতায় কেন রূপ নিল? যদি যৌক্তিক আন্দোলন শুরুতেই সবাই বুঝে থাকে, সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হয়নি? বারবার স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবাই বলছেন এই সহিংসতার জন্য ছাত্ররা দায়ী নয়, কিন্তু সহিংসতা ঘটাবার জন্য পূর্বের পরিকল্পনা ছিল। একদল লোক পূর্ব থেকেই তারা পরিকল্পনা চালাচ্ছিল এই ধরনের সহিংসতা তারা ঘটাবে, এবং এই ছাত্র আন্দোলনের সুযোগে তারা এই কাজগুলা বাস্তবায়ন করেছে। তারা জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড সবকিছুর মধ্যে তারা জড়িত ছিল, এবং এখনো তারা চেষ্টা করছে। তো আমি শুধু এটা বলবো ছাত্রদেরকে যে তারা যেন এদেরকে আর এই ধরনের কোনো সুযোগ না দেয়, দেশের যেন আর অশান্তির সৃষ্টি না হয়। আর সরকারকে বলবো ছাত্রদের যে দাবি, সেই দাবি তারা ৬৬ জন না ৬৫ জন সমন্বয়ক আছে, সকল ঢাকায় আসার সুযোগ দেওয়া হোক, এবং সরকারের সাথে তাদেরকে আলোচনার আরো সুযোগ করে দিয়ে তাদের যে দাবি দেওয়াটা মানা যায়, মানার মতো দাবি, যদি মানবো না, দাবির জন্য দাবি নয়, সহিংসকারীদের সহায়তার জন্য দাবি, এটা নয়, সত্যিকারের দাবি দাওয়াগুলা যদি মানার জন্য সরকার উদ্যোগ নেয়, আমার মনে হয় যারা সত্যিকার ছাত্র, যারা শান্তিপ্রিয়, তারা এটা মানবে এবং সরকারের সাথে বৈঠক করবে। এটাই ঠিক।